সারজিস আলম এই যে একটা চমৎকার কথা বলছে, খুবই ইন্টারেস্টিং অবশ্যই। কথাটা কি, যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে। সারজিস আলম, দারুণ কথা না? এই কথা আসলে এই সারজিস আলম কেন বলল? সারজিস আলম এই কারণে বলছে, সেটা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি। সেটা হলো যে তারা নতুন একটা দল গঠন করছে, কি জানি নাম, জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি তো এটা তো গঠন করেছে মাত্র কয়েকদিন হলো। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাপ্রধান, বিশেষ করে সেনাপ্রধান কিছুদিন আগে একটা বক্তৃতা দিছিলেন না, ওখানে তো উনি একেবারে পরিষ্কার করে বলে দিছিলেন যে ডিসেম্বর মাস, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে ইলেকশন হবে। তো এখন তো মার্চ মাস, শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি গেল, তাহলে আর কতদিন? 10 মাস আছে, তাই না? তো একটা দল যদি নতুন করে গঠিত হয়, তো এই 10 মাসের মধ্যে ওই দলটা সারা বাংলাদেশে সমস্ত জায়গায় কি কমিটি টমিটি গঠন করে তারা কি ফরম্যাটে আসতে পারবে? তো এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? এখন এরা তো আন্দোলন সংগ্রাম করে ওই যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, তো গণ অভ্যুত্থান ঘটানোর পর এরা তো এ চিন্তাও করে, এদের সাথে এই যে আওয়ামী লীগের ভয়ঙ্কর রকম শত্রুতা তো আছেই। অর্থাৎ আওয়ামী লীগ যদি কোনো ক্রমে আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে এদের কি অবস্থা হবে এ ব্যাপারে তো এদের ভালোই ধারণা আছে। কিন্তু বিএনপি ক্ষমতা আসলে এদের যে ভালো হবে সেটাও কিন্তু না, কারণ অলরেডি এরা এদের কার্যক্রম দিয়ে বিএনপিকে কিন্তু অনেকটাই খেপিয়ে তুলছে এবং বিএনপির ক্ষমতাকে অনেকটাই চ্যালেঞ্জ করে ফেলছে। অর্থাৎ এরা বিএনপিকেও কিন্তু শত্রু বানিয়ে ফেলছে, কারণ বিএনপি চিন্তা করছে এই নতুন যে দল, এইটা বস্তুত এই জামায়াত ইসলামের বি টিম ছাড়া আর কিছুই না। এবং আমরা তো জানি যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই জামায়াত ইসলামের যে একটা কি বলা যায়, উদ্দীপনা, উচ্ছ্বাস, তাতে অনেক ক্ষেত্রেই মনে হয় যে তারাই বোধহয় ক্ষমতায় চলে গেছে, এরকম না? আবার ওদিকে বিএনপিও মনে করে যে তারাই ক্ষমতায় চলে গেছে। এখন এই যে তরুণ সম্প্রদায়ের এই যে একটা সমর্থন এই যে এই সারজিস আলমদের আছে, তো এরা যে দলটা গঠন করছে এই তরুণদেরকে নিয়ে, তো এমনও তো হতে পারে এবং আসলে সেটাই হবে মনে হয়। ইলেকশন যখন কাছাকাছি চলে আসবে তখন দেখা যাবে যে এই যে জাতীয় কি নাগরিক যে পার্টি, এরা হয়তো এই জামায়াতের সাথে জোট বেঁধে হয়তো ইলেকশনে যাবে। তো সেইটা যদি হয় তাহলে এক্ষেত্রে বিএনপি কিন্তু ভালো মতো চ্যালেঞ্জের সম্মুখীন হবে, যদি না তারা আওয়ামী লীগের সাথে আঁতাত না করে। অথচ আমরা গত 7 মাস ধরে আমরা যে জিনিসটা খেয়াল করছি, বিএনপি কোনোভাবেই এই আওয়ামী লীগের সাথে কিন্তু আঁতাত করে নাই, অন্তত তাদের কথাবার্তা শুনে আঁতাত করছে সেটা মনে হয় না। এবং একই সঙ্গে এরা যেভাবে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চড়াও হয়েছে এই গত 6 মাস 7 মাস ধরে, সেক্ষেত্রে বিএনপি এত সহজে আওয়ামী লীগের সাথে আঁতাত করবে সেটা মনেও হয় না। আর করতে গেলেও আওয়ামী লীগ যে সত্যিকার অর্থে তাদের সাথে আঁতাত করবে হয়তো উপরে করতে পারে, কিন্তু তার মধ্যে থাকবে প্রচণ্ড অবিশ্বাস। হয়তো আপাতত ফিট বাঁচানোর জন্য হয়তো আঁতাত করলে করতেও পারে, কিন্তু আমরা বিএনপির তরফ থেকে সেইভাবে আমরা উদ্যোগ নিতেও দেখি নাই, বরং উল্টে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিক্ষণ বিষোদ্গার করে তাকে অনেকটা দূরে সরিয়ে রাখছে। এবং এটাই হলো জামাতের একটা দুর্দান্ত কৌশল। তারা এমন একটা কৌশল অবলম্বন করছে যাতে করে এই বিএনপি এবং আওয়ামী লীগ এরা কোনোভাবেই কাছাকাছি আসতে না পারে এবং আঘাত করতে না পারে। যদি সেটা করতো তাহলে কিন্তু এই জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন একেবারে ধসে পড়তো। আমার কাছে মনে হয় যে এখানে এই যে বিএনপি যথেষ্ট পরাজিত হয়ে গেছে, কারণ বিএনপি তারা মনে করে দেশে তাদের যে সমর্থন আছে, তারা কারোর সাথে আঘাত ছাড়াই তারা একেবারে ক্ষমতায় চলে যাবে। কিন্তু তারা যেভাবে ক্যালকুলেশন করেছে বিষয়টা অত সহজ না। যদি তারা আওয়ামী লীগের সাথে আঘাত না করে সেক্ষেত্রে
এই আওয়ামী লীগের ওপরে এত যে অত্যাচার নির্যাতন হলো না, এই ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন তলে তলে জামাতের পক্ষে সমর্থন দেয়া কিন্তু কঠিন না, দিলে দিয়েও বসতে পারে, অন্তত মানে পুরাটা না হোক একটা বড় অংশই কিন্তু তখন এই এই বিএনপির প্রতি বিক্ষুব্ধ হয়ে হয়তো ওই জামাতকে ভোট দিয়ে বসবে। কেন ভোট দিয়ে বসবে? কারণ এখন জামাতের সাথে এই বিএনপিরও তো অনেক দূরত্ব, তাই না? তো তখন তারা চিন্তা করবে, ঠিক আছে বিএনপি তোমরা যখন আমাদের ওপর এত অত্যাচার নির্যাতন করলে, তাহলে তোমরা যাতে ক্ষমতায় গিয়ে ডুগডুগি বাজাতে না পারো, তো সেই ব্যবস্থা আমরা করছি। কিন্তু আসল বিষয়টা হচ্ছে এত কিছুর পরেও এই জামায়াতেরও কিন্তু সময় লাগবে, আর অন্যদিকে যে নতুন যে গঠিত দল, এরাও তাদের ভিত্তি তৈরি করতে গেলে তাদেরও সময় লাগবে। এই 10 মাস এটা কিন্তু এনাফ না, অন্তত কমসে কম 1.5-2 বছর হলে, মানে 2 বছরও যদি হতো তাহলে সেটা হতো একবার আইডিয়াল সময়। আর সেই সময়টা যদি বের করা যায়, তাহলে এই অন্তত নতুন যে দলটা তৈরি হলো এদের জন্য অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। কারণ অলরেডি 7 মাসের মধ্যে বাংলাদেশে বিএনপি যে কর্মকাণ্ড করেছে, বিএনপি নেতাকর্মীরা প্রায় প্রতি জায়গায় দেখা যায় যে যেখানেই নাকি চাঁদাবাজি দখলবাজি যা হচ্ছে, সব জায়গায় দেখা যায় যে বিএনপির লোকজন জড়িত, এবং অলরেডি তারা এই কারণে জনগণের কাছে যথেষ্ট দুর্নাম হয়ে গেছে। সুতরাং এই মতাবস্থায় একেবারে নিষ্কলুষ পবিত্র চরিত্রের মতো আবির্ভূত হয়েছে জামায়াত ইসলাম। আর এদিকে এই যে নতুন গঠিত যে দল, এদের লোকজনও নাকি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টাজি করে, খবর টবর পাওয়া যায় আর কি জানি। কিন্তু তা হলেও এদের পক্ষে তো তরুণদের একটা বেশ ভালো সমর্থন আছে। তাহলে আরও যদি 1-1.5 মানে 10 মাসের পরিবর্তে যদি 1.5-2 বছর যদি সময় পায়, তাহলে এই জামাত ইসলাম একেবারে 100% নিশ্চিত যে তারাই ক্ষমতায় যাবে। কারণ ততদিনে দেশের মানুষও এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ক্ষুব্ধ হবে, কারণ দেশের মানুষ তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ডে সাফল্য দেখছে না। প্রকৃতপক্ষে বাংলাদেশে পর্যন্ত যত অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার আসছে, তার মধ্যে সবচাইতে দুর্বল সরকার হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। এরা কিন্তু কোনো বিষয়ে সাফল্য নেই, না দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছে, না জানমাল রক্ষা করতে পারছে, না জিনিসপত্রের দাম কম রাখতে পারছে, কোনো কিছুই না। মানুষ একটা প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু কিছু বলতে পারছে না, কোনো কিছুই তারা বলতে পারছে না, কারণ তাদের মধ্যে ইউনিটি নেই। যেহেতু আওয়ামী লীগ তারা এখন দেশ ছাড়া, তাদের নেতাকর্মীরা এখন যান বাঁচানোর জন্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর বাংলাদেশে যেগুলো আছে তারা হয়তো ইঁদুরের গর্তে লুকিয়েছে, তাই না? তো ফলে হচ্ছে কি, এরা এখন পড়ে গেছে মহাসাগরের মধ্যে, কিছু বলতেও পারছে না। আর মাত্র কিছুদিন আগেই তো ওই আন্দোলন সংগ্রাম হলো, আর কেউ আন্দোলন সংগ্রামে ডাকও দিচ্ছে না, তাহলে কি করবে? ওই বিপদের মধ্যেই থাকতে হচ্ছে। তো এইভাবে চলতে চলতে যদি 1.5-2 বছর সময় পায়, তাহলে এই নতুন যে দল এবং একই সঙ্গে জামায়াত ইসলাম এমনভাবে ঘর গুছিয়ে ফেলবে যে পরবর্তী নির্বাচনে তাদের বিজয় থামানোর কেউ থাকবে না। সুতরাং সেটা করতে গেলে তাহলে কী করতে হবে? নানা রকম ইস্যু তুলে রাজনৈতিক অঙ্গনে কি গণ্ডগোল, গ্যাঞ্জাম, ফ্যাসাদ এগুলো তৈরি করতে হবে, বা এমন কিছু তৈরি করতে হবে যাতে করে নির্বাচনটা পিছনো যায়। এবং ঠিক সেই কাজটাই করছে এই সার্জিস আলম, যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা বলতে পারবে না। অর্থাৎ আমরা তো খুব ভালো করেই জানি যে বিচার আচার তো এত সহজে হয় না, তাই না? আর বাংলাদেশের বিচার আচার তো আমরা সবাই খুব ভালো করে জানি যে 10, 15, 20 বছরের আগে কোনো কেস কারবারের নিষ্পত্তি হয় না। সুতরাং ডাইরেক্টলি এত তাড়াতাড়ি নির্বাচন দেয়া যাবে না এই কথা না বলে, যদি হাসিনার ফাঁসির দাবি নিয়ে কথাটা বলা হয় যে তার যতদিন বিচার করে ফাঁসি না হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না, তাহলে এটা কি মানে অন্য কথায় কি এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কথাবার্তা না? বিএনপি যদিও সেটা জানে, কিন্তু এই সমস্ত ছেলেফেলেদের কথায় তারা তেমন কোনো উত্তর দেয় না।
তারা আসলে বসে আছে, ঠিক আছে, এখন আবার খামোখা আন্দোলন সংগ্রাম করে লাভটা কি, এমনিতেই ইলেকশন দিতে বাধ্য হবে। কিন্তু তাদের ক্যালকুলেশন এত সহজ নাকি? এমনও তো হতে পারে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তো অবশ্যই নতুন যে দল, এবং যেটা মনে হয় যে জামাতের পক্ষেই তারা অনেকটা কাজ করে, তাই না? তো সেই ডিসেম্বর মাস আসার পরে হয়তো বাংলাদেশে এমন কিছু কেওয়াস তৈরি হলো, এবং যে কেওয়াসের ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলে দিল যে দেশের বর্তমান পরিস্থিতিতে ইলেকশন হবে না। তো তখন বিএনপি কী করবে? বিএনপি সেই ধরনের সাংগঠনিক শক্তির কোনো পরিচয় তো আমরা দেখি না। বস্তুত তাদের নেতাকর্মীরা এখন ওই যে বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য, তারপরে চাঁদাবাজিটা যেসব নিয়ে ব্যস্ত আছে। 15-16 বছর ধরে তারা বঞ্চিত ছিল, তাই না? পেটে ভয়ঙ্কর খিদা, এখন খিদের ঠেলায় অনেক বেশি খাওয়ার, মানে অতিরিক্ত খেয়ে ফেলার মতো একটা পরিস্থিতিতে চলে গেছে। তাদের এখন সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর কোনো প্রচেষ্টা নাই। অথচ আওয়ামী লীগেরও বর্তমানে তারাই এবার ভিতরে স্বপ্ন দেখছে যে তারাই ক্ষমতায় চলে যাবে, এবং জামাত ইসলামের শক্তিকে তারা খুব ছোট করে দেখছে। এবং এখানেই মনে হয় বিএনপি বিশাল ভুল করতে যাচ্ছে। জামাত ইসলামের শক্তি কিন্তু আসলে অত কম না। অতীতে অনেকে বলতো যে জামাত ইসলামের যতগুলো কর্মী ঠিক ততগুলো ভোট। বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে এই কথা বলা যায় না। কারণ হচ্ছে গত কয়েক যুগ ধরে বাংলাদেশের মানুষকে যেভাবে ধর্মের আফিম খাওয়ানো হয়েছে, এবং যেভাবে তারা ধার্মিক এবং ধর্মোন্মাদ হয়েছে, তাতে করে তারা জামাতের পক্ষে যে যায় নাই এই কথা কি জোর দিয়ে বলা যায়? এবং আমি একেবারে 100% নিশ্চিত, ইলেকশন যখন একেবারে কাছে আসবে না, যতগুলো ইসলামী দল আছে না, দেখা যাবে যে তারা সব এই জামাত ইসলামের পক্ষে সমর্থন দিয়ে দিবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। যেমন যে যত কথাই বলেন না কেন, অতীতে আমরা যেটা দেখেছি সেটা কি, আওয়ামী লীগ বিএনপির যখন মানে সবাই যখন ইলেকশনে দাঁড়াতো, এমনিতে বিভিন্ন মানে সব সময় দেখা যেত যে জামাত ইসলাম এই যে বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলতো, কিন্তু একেবারে 11th আওয়ারে এসে দেখা যেত এই জামাত কিন্তু ঠিকই বিএনপির সাথে আতাত করে ফেলতো, প্রকাশ্যে না হলেও ভিতরে আতাত করে ফেলতো, এবং এই জামাতের ভোটগুলো সব বিএনপি পেত, তাই না? কখনোই কিন্তু এরা একটা ভোটও আওয়ামী লীগকে দেয় নাই। সুতরাং নতুন এই সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ইসলামী দলগুলো কিন্তু সব জামাতের পক্ষে চলে যাবে। তবে যদি এর মধ্যে পট পরিবর্তন না হয়, অর্থাৎ আওয়ামী লীগ যদি ইলেকশন করার মতো পর্যায়ে চলে আসে বা তারা যদি করতে পারে, তখন ক্যালকুলেশনটা কিছুটা এদিক ওদিক হবে। এবং সেই ক্যালকুলেশনেও, অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, পরিস্থিতি যদি সেরকম হয়, সেক্ষেত্রেও বিএনপি যদি আওয়ামী লীগের সাথে আতাত না করে, তাহলেও কিন্তু বিএনপির কপালে কিন্তু ঠাড়া। সেক্ষেত্রেও এই বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্যে এই আওয়ামী লীগের লোকজন কিন্তু জামাতকে ভোট দিয়ে বসতে পারে। এবং ওই যে আওয়ামী লীগ বলে না যে মুক্তিযুদ্ধের চেতনার কথা, মুক্তিযুদ্ধের কথা, এগুলো বেসিক্যালি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একেবারেই নেই। এগুলো নেতারা এখনও বলে আর কি, ওই যে যারা উচ্চ পর্যায়ের নেতা টেতা আছে না, তারা হয়তো এখনও বলে এই মুক্তিযুদ্ধের চেতনা এটা ওটা সেটা, বা এই জামাতের বিরুদ্ধে বলে না। এগুলো তারা মুখ দিয়ে বলে, অন্তরে কতটা লালন করে ধারণ করে কে জানে। বাট সাধারণ যে আওয়ামী লীগের সমর্থক, তারাও কিন্তু এখন আর মুক্তিযুদ্ধের প্রতি এত আকৃষ্ট না। কারণ ওই যে ধর্মীয় ভাব, অনেকে বিষয়টাকে খুব হালকা করে দেখে। কিন্তু আমি অনেকবারই বলেছি যে একজন মানুষ যত খাঁটি মুসলমান হবে, সে কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি সে কিন্তু শ্রদ্ধাবান হতে পারে না। কারণ তার কাছে মনে হবে এই মুক্তিযুদ্ধটা ছিল ইসলামের বিরুদ্ধে, এবং এই মুক্তিযুদ্ধটা ছিল আসলে এক ধরনের মুনাফিকি। বিষয়টা কিন্তু এরকম। হয়তো একজন সাধারণ আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ করতে পারে, কিন্তু তারপরও তার মনের মধ্যে সেই মুক্তিযুদ্ধের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বা মুক্তিযুদ্ধের যে চেতনা, এগুলো নাই। এটা আমি কেন বলতে পারি? কারণ আমি তো বাংলাদেশের একজন মানুষ, তাই না? এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলা লোক, এবং তাদের মনোভাব আমি বুঝতে পারি, তাদের গতি প্রকৃতি আমি বুঝতে পারি। সুতরাং
ইতোপূর্বে এই মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে আওয়ামী লীগ যত সুবিধা করতে পারত, এখন কিন্তু সেই সুবিধা হবে না। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিএনপি একটু উপলব্ধি করতে পারছে বিষয়টা। মুক্তিযুদ্ধের বিষয়টাকে তারা ত্যাগ করে নাই, কিন্তু সেইটাকে নিয়ে তারা আঁকড়ে ধরেও পড়ে নাই। এই জন্যে আপনারা এই বিএনপি নেতাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের বিষয়ে খুব একটা বেশি কথাবার্তা আপনারা শোনেন না। এবং ঠিক সেই কারণে 32 নম্বর বাড়ি যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন এই বিএনপির নেতৃবৃন্দ একটা টু শব্দ করে নাই, হালকা টাইপের কথাবার্তা বলছে কি এইটা দুঃখজনক, এবং সবাই বলে নেই, দুই একজন বলছে এই পর্যন্ত। তার মানে তারাও বুঝে গেছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই বাংলাদেশে আর চলা যাবে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে অতএব সার্বিকভাবে সবাই মিলেই এখন মনের মধ্যে ওই যে ধর্মীয় যে ভাবাবেশে, ধর্মীয় যে রাজনীতি, সেদিকেই ধাবিত হচ্ছে। এইটা খালি জামাত ইসলাম না, বিএনপি বা আওয়ামী লীগ সবাই। আর এই যে নতুন যে দল, তারা তো অলরেডি দল তৈরি করার পর প্রত্যেকে বলে দিয়েছে, যেমন যে দেখলাম যে সেদিন হাসনাত আবদুল্লাহ বলল কি আমি সব কিছুর আগে মুসলমান, তাই না? অর্থাৎ অন্য কথা সে বলতে চাইলো যে তাদের দলের আদর্শ মূলত ইসলাম ভিত্তিক। তো এই হলো পরিস্থিতি। এবং এখন এই নির্বাচনটাকে একটু বিলম্বিত করিয়ে এরা বাংলাদেশে বস্তুত আসলেই গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতন্ত্রের মোড়কে তারা কিন্তু বাংলাদেশে একটা ইসলামী শাসন কায়েম করতে চায়। কারণ আন্দোলনের মাধ্যমে ওই যে আফগানিস্তান বা ওই সিরিয়ার মতো ওই কিসিমের করলে তখন আন্তর্জাতিক সমর্থন কমে যেতে পারে। আর এই যে বর্তমান সরকারের প্রধান ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও সম্ভবত তাদেরকে এই বুদ্ধিশুদ্ধি দিয়েছে যে এইভাবে করো। এখানে ওই বিপ্লবী সরকারের মাধ্যমে ইসলামী সরকার এগুলো করলে পরে আন্তর্জাতিক সমর্থন কমে যাবে। অতএব তোমরা গণতান্ত্রিক সিস্টেমে করো। যখন গণতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশে একটা ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে, অনেকটা ওই যে তুরস্কের মতো। এবং এই নতুন যে দল তারা বলছেও যে বাংলাদেশে তারা তুরস্কের এরদোগানের পার্টির মতো একটা পার্টি, এবং সেভাবেই বাংলাদেশে ক্ষমতা আসতে চায়। অর্থাৎ এতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। অর্থাৎ তারা সারা পৃথিবীকে দেখাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বাংলাদেশে শাসন ক্ষমতায় আসছি এবং ইসলামী শাসন কায়েম করছি। তখন তো আর কারো কিছু বলার থাকবে না, তাই না? অর্থাৎ যে যত কথাই বলা হোক না কেন, এই যে মানে বিএনপির এই যে মানে অদূরদর্শী চিন্তাভাবনার কারণে এবং তারা এই নির্বাচনের ব্যাপারে খুব দৃঢ়ভাবে সরকারের উপরে চাপ না দিয়ে, এই যে আসি নেই এরকম যে অবস্থা, মাঝে মাঝে বলে ইলেকশন দাও, কিন্তু এই ব্যাপারে তারা যে খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকারকে খুব জোরে সোরে চাপ দিবে, সেটা আমরা দেখি না। অর্থাৎ তাদের এই যে দুর্বল ভূমিকার কারণে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে সত্যি একটা ইসলামী রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ যদি সেটাই চায়, তাহলে তো আর করার কিছু নাই। তো প্রশ্ন সেটা হলো যে এই ধরনের একটা ইসলামী শাসন যদি বাংলাদেশে কায়েম হয়, আমরা এই তুরস্কের ক্ষেত্রে দেখেছি, এরদোগানের এই তুরস্ক, সেখানে কিন্তু পশ্চিমা দুনিয়া কেউ তাদেরকে কিন্তু সেইভাবে কোনো সুযোগ সুবিধা দেয় না। এবং সত্যিকার অর্থে তুরস্কের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু খুবই খারাপ। তুরস্কের অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ, এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ বেকার, এবং যারা তুরস্কে থাকে তারা খুব ভালো করেই জানে যে সেখানে মুদ্রাস্ফীতির অবস্থা কী এবং কেন। কারণ ওই যে এরদোগান গণতান্ত্রিক মাধ্যমে ক্ষমতায় আসছে, আর পশ্চিমা দুনিয়া তো কোনো দেশে ইসলামী শাসন চালু হলে তাদেরকে তো কোনোভাবেই সাহায্য সহযোগিতা করবে না, তাই না? আর মাঝখান দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, যে নাকি ইসলামী মৌলবাদিতাকে ভয়ঙ্কর রকমভাবে অপছন্দ করে, এবং মুসলমানরা যেমন অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার মতো একটা ব্যাপার তাদের মনের মধ্যে আছে, ডোনাল্ড ট্রাম্পের মনের মধ্যেও কিন্তু ওই যে ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার মনোবাসনা তার আছে। তারপরে তুরস্ক ওই ন্যাটোর সদস্য দেশ বলে সেই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা পড়ে নাই। আবার অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে সেখানে তুরস্ক রাশিয়ার সাথে এবং একই সঙ্গে পশ্চিমা দেশের সাথে বন্ধুত্ব দোস্তালি করে হয়তো তাদের অর্থনীতিকে কিছুটা হলেও একটা ভালো পজিশনে, মানে কিছুটা পজিশনে রাখতে পারছে। যে খুব ভালো তাও না,
অর্থাৎ তুরস্কের এরদোগান খুব ভালো করে খেলাধুলা করে উভয় দলের কাছে মোটামুটি নিজেকে গ্রহণযোগ্য একজন ব্যক্তি হিসাবে সেখানে আছে তার গুরুত্বপূর্ণ পজিশনের কারণে। অর্থাৎ তুরস্ক ন্যাটোর দেশ, কিন্তু বাংলাদেশের তো এই ধরনের ভৌগোলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের কোনো পজিশন নাই। তো বাংলাদেশে এইরকম জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তারা তো ঠিক এইভাবে খেলাধুলা করে বাংলাদেশের মানুষের ভাগ্যের কিন্তু পরিবর্তন করা তো দূরের কথা, সেক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন সেক্টর থেকে ভয়ঙ্কর রকমভাবে বিপদের সম্মুখীন হবে। শুধুমাত্র হয়তো পাকিস্তান বা তুরস্কের মতো দুই একটা দেশ বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে পারে, কিন্তু খেয়াল করতে হবে এই সমস্ত দেশ বাংলাদেশের প্রতি সাহায্যের হাত কি বাড়াবে? তাদের নিজেদেরই সাহায্য লাগে। যেমন পাকিস্তান, সেটা হলে একটা কি, সেটা হলে একটা কমপ্লিটলি ফেইল্ড স্টেট, তাই না? তারা কি সাহায্য করবে? তারা বড় জোর কিছু জঙ্গি মঙ্গি এইগুলো পাঠাতে পারে, তাই না? আর ভারতের সাথে যাতে গণ্ডগোল গ্যাঞ্জাম বাংলাদেশ শুরু করে দেয় বা বাংলাদেশ যাতে বিপদে পড়ে সেটা করবে। আর এরদোগানের তুরস্ক অর্থনৈতিকভাবে তো তারা শক্তিশালী না, তারা বাংলাদেশকে কি সাহায্য করবে? কিছুই করবে না। অর্থাৎ ইসলামী শাসন বাংলাদেশে চালু হলে সেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভালো কিছু ডেকে আনবে আমার তো মনে হয় না। তবে আবার সব ক্যালকুলেশন এলোমেলো হয়ে যাবে যদি ওই যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ওই যে নরেন্দ্র মোদী আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে যদি আবার বাংলাদেশে পুনর্বাসিত করে ফেলে, সেই সম্ভাবনা যে একেবারে কম তা না, মোটামুটি একটা ভালো সম্ভাবনা আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে কি হবে। বাংলাদেশকে নিয়ে আসলে কোনো রকম ভবিষ্যৎবাণী করা এখন অত সহজ না। মানে ডোনাল্ড ট্রাম্পের মতিগতি যেমন প্রেডিকশন করা যায় না, কখন কি করে বসে, তাই না? যেমন এই যে সেদিন জেলেনস্কিকে ওই যে ওভাল অফিসে যে সিনারি ক্রিয়েট করলো, এটা কি কেউ কল্পনা করছিল? কেউ কল্পনা করে না। সবাই তো ভাবছিল জেলেনস্কি গেছে ওখানে ওই যে রেয়ার আর্থ মাইনারলসের যে $500 বিলিয়ন একটা যে ডেল, এটা হয়ে যাবে। কিন্তু এইরকমভাবে ঝগড়া বিবাদ করে যে সব বানচাল হয়ে যাবে সেটা তো কেউ কল্পনাও করে নেই। তো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিষয়টা অনেকটা ওইরকম যে এখানে আসলে প্রেডিকশন করা যাচ্ছে না, যে কোনো মোমেন্টেই যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। যেমন কেউ কি কল্পনা করছিল যে 5 আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার পতন হবে? কেউ কল্পনা করে নাই, তাই না? কিন্তু ঘটনা তো ঘটে গেছে। আর ঘটে গিয়ে এই শেখ হাসিনা বরং বাংলাদেশকে আর একটা বিপদে ফেলে গেছে। এখন এই যে নানা রকম ঝই ঝামেলা, তাই না? সাধারণত হয় কি, কোনো দেশে যখন গণ অভ্যুত্থান হয় তো যারা নাকি অভ্যুত্থান করে তাদেরই জয় জয়কার হয় এবং তারা একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে বিশালভাবে আবির্ভূত হয়, কিন্তু বাংলাদেশে সেটা ঘটে নেই। অর্থাৎ শেখ হাসিনা হঠাৎ করে পদত্যাগ করে উনি যে চলে গেলেন, এটা বস্তুত অন্য কথায় আর একভাবে বাংলাদেশকে বিপদে ফেলে গেছেন এবং সেটারই বহিঃপ্রকাশ আমরা সর্বত্র দেখছি। ধন্যবাদ।